সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বিশেষ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সঙ্গে আছি মাইনা রিফিন অর্পণ, তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। তোমাদের সামনে আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন সলভিং নিয়ে বিশেষ একটি ক্লাস। তোমরা এই বিশেষ ক্লাসটি সলভ করার মাধ্যমে বুঝতে পারবা যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাকে কতটা সুনিশ্চিতভাবে সামনে এগোতে হবে এবং বিগত বছরের কোশ্চেনগুলো তোমাকে সলভ করা কতটুকু প্রয়োজন। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা আজকে শুরু করতে যাচ্ছি সুজিত স্পেশাল ব্যাচ থেকে, অর্থাৎ তোমাদের ঝিনাইদহ থেকে বিশেষ একটি প্রোগ্রাম। আমরা প্রতিনিয়ত এখান থেকে ট্রাই করব তোমাদের বিগত বছরের কোশ্চেন সলভ করার মাধ্যমে দারুণভাবে তোমাদের বায়োলজিকে গুছিয়ে দিতে। এই জায়গা থেকে শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমত আজকে সলভ করব বিগত বছরে অর্থাৎ 2023-24 সালের কোশ্চেনটি সলভ করে তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে। এই জায়গা থেকে আমরা দেখি যে কিভাবে করতে পারি। তোমাদেরকে বলেছি কোশ্চেন সলভ করার জন্য তোমাকে অবশ্যই আগে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোশ্চেন ভালো করে পড়বে, দেন 4টা অপশন ভালো করে পড়বে, তারপর তোমাকে অ্যান্সারটা করতে হবে। চলো আজকে প্রথম কোশ্চেনটা দেখি আমরা। প্রথম কোশ্চেন আমাদের এখানে আছে, টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে আমরা কি বলি? ওকে, টোবাকো মোজাইক ভাইরাস তোমরা সবাই পড়ে থাকবে যে টোবাকো মোজাইক ভাইরাস। আসো, টিএমভি অর্থাৎ কি বলতো, টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, এই কথা তোমরা সবাই শুনে থাকবে। আচ্ছা, এই টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? ওকে, এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য তোমাকে অবশ্যই ভাইরাসের ভৌত গঠন সম্পর্কে জানতে হবে। ওকে, আমি যদি ছোট্ট করে একটু ভৌত গঠন সম্পর্কে তোমাদের আলোচনা করে দিই, তোমরা পড়ে থাকবে ভাইরাসের ভৌত গঠনে আমরা পড়েছি 2টা জিনিস থাকবে। অবশ্যই সেখানে নিউক্লিক অ্যাসিড থাকা লাগবে এবং কি থাকা লাগবে বলতো, প্রোটিনের একটা আবরণ থাকা লাগবে। আমি যদি একটি চিত্রের মাধ্যমে একটু বেসিকভাবে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, তাইলে মনে হয় যে তোমাদের জন্য এই বিষয়টা আরও ক্লিয়ার হতে পারে। সেই জায়গা থেকে আসো, ধরে নিলাম এটা একটা ভাইরাস। তোমরা জানো যে গোলাকার ভাইরাস হইতেই পারে, যেমন পোলিও ভাইরাস। এক্ষেত্রে আমি বলবো এটা যদি একটা ভাইরাস হয়ে থাকে, একটা ভাইরাসের কেন্দ্রে থাকবে কি বলতো, ভাইরাসের কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড। একটা ভাইরাসের কেন্দ্রে আমাদের কি আছে? নিউক্লিক অ্যাসিড আছে। এবং ভাইরাসের চারদিকে থাকবে অবশ্যই কি বলতো, প্রোটিনের আবরণ। কি থাকবে? প্রোটিনের আবরণ। সে যে ভাইরাসই হোক না কেন, তার যদি প্রোটিনের আবরণ থেকে থাকে, মনে রেখো প্রোটিনের এই আবরণকে আমরা বলবো কি বলতো, প্রোটিনের এই আবরণকে আমরা নাম দিব ক্যাপসিড। কি নাম দিব? ক্যাপসিড। প্রোটিনের আবরণের নাম কি বলতো? ক্যাপসিড। তাহলে একটু দেখো তো, কোশ্চেনটা আমরা ইজিলি অ্যান্সার করতে পারি যে বলছে প্রোটিনের আবরণকে কি বলে, সেটার অ্যান্সার হবে কি বলতো, বি অর্থাৎ ক্যাপসিড। যদি এখান থেকে আরও একটু তোমরা ডিপলি জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটু ক্লিয়ারিফাই করি। বললাম প্রোটিনের আবরণের নাম হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিডকে তুমি যদি এখন ডিভাইডেশন করো, একটু ক্লাসিফাই করো, তাহলে এটা হচ্ছে খণ্ডাংশে ভাগ করতে পারো। যখন তুমি এই ক্যাপসিডকে খণ্ডাংশে ভাগ করবা, প্রত্যেকটাই খণ্ডাংশের নাম হয়ে যাবে কি বলতো, ক্যাপসোমিয়ার। এটার নাম কি হবে? ক্যাপসোমিয়ার। তাহলে অ্যান্সার ক্যাপসোমিয়ার কখন হইতো? যদি বলতো ভাইরাসের প্রোটিন আবরণের খণ্ডাংশের নাম কি, তখন বলতে ক্যাপসোমিয়ার। এবার আসো ভিরিয়েটস কি। ভিরিয়েটসের কথা বলেছিলাম, যদি কোনো ভাইরাস একটা উদ্ভিদ দেহে অ্যাটাক করে, কোথায়? উদ্ভিদ দেহে অ্যাটাক করে, তখন সেটার নাম হবে ভিরিয়েটস। আচ্ছা, গ্লাইকোপ্রোটিন কি? তোমরা বলেছি এমন যদি একটা বড় ওয়ার্ড পাও বায়োলজিতে, তাহলে ওয়ার্ডকে কি করবে? ফেলবা, ভেঙে ফেলবা। গ্লাইকোপ্রোটিন তুমি নাম শুনে বুঝতে পারতো, সেখানে ভাঙলে পাবা, একটা পাবা হচ্ছে গ্লাইকোজেন, একটা পাবা গ্লাইকোজেন, আর একটা কি পাবা? অবশ্যই প্রোটিন পাবা। গ্লাইকোজেন এবং প্রোটিন অবশ্যই কোথায় পাবা? এটা ভাইরাসে না, তোমরা এটা দেখতে পারবা ব্যাকটেরিয়াতে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ারিফাই করে 4টা অপশন টেস্ট করে তোমরা যে পয়েন্ট জানলে, এটা কিন্তু ভাইরাস সম্পর্কে অনেক তথ্য। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ডাইরেক্টলি বলতে টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে, আমরা অ্যান্সার করতে পারলাম, এটা অবশ্যই ক্যাপসিড হবে। আচ্ছা, এবার আসো আমরা একটু নেক্সট কোশ্চেনে আসি। টোটাল ব্যাখ্যাটা সুন্দর করে নোট করে রাখবা, তাহলে তোমাদের ভাইরাস সম্পর্কে আরও ধারণাটা ক্লিয়ার হবে। আচ্ছা, চলো আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে আমরা একটু দেখি কি দেখতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের আছে যে নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়? ওকে, পনির তৈরিতে। আচ্ছা, তোমরা জানো পনির কোথা থেকে তৈরি করা হয়? পনির সাধারণত আমরা ইউজ করতে পারি বলতো, এটা দুধ থেকে, দুধ জাতীয় দ্রবণ থেকে আমরা তৈরি করতে পারতেছি। ওকে, এই জায়গা থেকে তোমাদেরকে বলে রাখি, দুধের প্রোটিন বা দুধের এনজাইমটার নাম ডাইরেক্টলি মনে রাখবা। 2টা আছে তোমাদের বইতে, একটা হচ্ছে রেনিন এনজাইম, একটা নাম হচ্ছে রেনিন এনজাইম। আচ্ছা, রেনিন এনজাইম। তাহলে আমরা একটু লিখি,
কি লিখবো, রেনিন এনজাইম। ওকে, অবশ্যই রিমাইন্ডেড। আচ্ছা, যদি কখনো বলা হয় দুধে কোন জাতীয় প্রোটিন থাকে, তাহলে মনে রেখো এখানে সাধারণত কেসিন এবং প্যারাকেসিন এই দুইটা পয়েন্ট থাকবে। ওকে, আচ্ছা তাহলে আমি তোমাদের ডিটেলস বললাম, এবার কোশ্চেনে আসো। নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়? প্রথমে অপশন আছে কি বলতো, অ্যামাইলেজ। অবশ্যই অ্যামাইলেজ হবে না। কেন হবে না? তোমরা ডাইরেক্টলি জানো অ্যামাইলেজ হচ্ছে কি পরিপাক করে বলতো, অ্যামাইলেজ হচ্ছে সাধারণত শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। পনির অবশ্যই কি বলেছে, এটা প্রোটিন। আচ্ছা এবার আসো, দ্বিতীয় অপশন আছে কি, রেনিন। আমরা অলরেডি জেনে ফেলেছি যে অবশ্যই পনির তৈরিতে কোন এনজাইম লাগবে, সাধারণত অবশ্যই রেনিন লাগবে। এবার আসো, যদি বলা হয় পেকটিনেজ, পেকটিন এই জাতীয় কথা কোথায় পড়ছো? তোমরা পড়ছো কোষ প্রাচীরে। পেকটিন জাতীয় দ্রবণ, এটা সাধারণত সাইটোপ্লাজম থেকে ক্ষরিত হয়। এটা কোনো ডাইরেক্টলি কোনো এনজাইম প্রয়োজন নাই এটার জন্য। আচ্ছা এবার আসো, জাইমেস। বলো তো জাইমেস কি? এটাও সাধারণত জাইমেস, এটা সাধারণত তোমরা দেখতে পারবা কার্বোহাইড্রেটে। কোথায় দেখতে পারবা? কার্বোহাইড্রেটে। আবার একটু বলি, যদি বলা হয় জাইমেস ডাইরেক্টলি কোথায় ব্যবহার করা হয়? তোমরা অ্যাসিটিক অ্যাসিড পড়ছো, CH3COOH, এই জায়গায় তৈরি করতে গেলে অবশ্যই ওখানে কোনো না কোনোভাবে জাইমেজ এনজাইমটা তোমাকে কাজে লাগবে। এখানে মাইকোব্যাকটেরিয়াম মাইকোডার্মাল অ্যাসিডোব্যাক্টার বলে একটা ব্যাকটেরিয়া আছে, তোমরা জেনে থাকবা, ওখানে সুন্দর করে তোমরা জাইমেজ নিয়ে পড়েছো। আচ্ছা গুড, তাহলে আমরা বলতে পারি নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়? ডাইরেক্টলি আমরা অবশ্যই বলতে পারি রেনিন। রেনিনটা কিসের জন্য? পনির তৈরিতে আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, আই থিঙ্ক তোমরা ইজিলি বুঝতে পেরেছো। এবার আসো আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনে কি বলতেছে, নিচের কোনটি হ্যাশ ও স্ল্যাক চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রোথ হিসেবে কাজ করে? তোমাকে এটা অ্যান্সার করার জন্য আগে তোমাকে জানতে হবে হ্যাশ ও স্ল্যাক চক্রটা আসলে কি। চলো আমরা একটু দেখার ট্রাই করি। প্রথম কথা, হ্যাশ ও স্ল্যাক চক্র কি বলো তো? এটা হচ্ছে মূলত C4 চক্র। আই থিঙ্ক তোমরা পড়ছো C4 চক্র। আচ্ছা তোমরা পড়ে থাকবা, এটা এই কোশ্চেনটা এসে হচ্ছে প্লান্ট ফিজিওলজি অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে। এই জায়গা থেকে তোমরা 2টা পয়েন্ট পড়ছো, একটা হচ্ছে C3 চক্র আর একটা কি C4 চক্র। আমরা C3 চক্রকে বলছিলাম ক্যালভিন চক্র, আর হ্যাশ ও স্ল্যাক চক্রকে কি বলতেছি? C4 চক্র। এখন এই C4 চক্রে তোমাদেরকে 2টা জিনিস বলেছি বারবার এখান থেকে পড়তে, এখান থেকেই কোশ্চেন আসে। এটা হচ্ছে C4 চক্রের বলেছিলাম প্রথম পড়তে স্থায়ী পদার্থ, অর্থাৎ এখানে কোন জিনিসটা প্রথম স্থায়ী পদার্থ হিসেবে কাজ করে, আর একটা বলেছিলাম কোনটা কার্বন ডাইঅক্সাইড গ্রোথ হিসেবে কাজ করবে। তোমাদেরকে আমি পড়িয়েছি কার্বন ডাইঅক্সাইড গ্রোথ হিসেবে কাজ করে C4 চক্রে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। অপশনে খুঁজে বের করার ট্রাই করো, কোথায় আছে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড? রাইবোলোজ 1 থেকে 20 ফসফেট নো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড নো, ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? অবশ্যই সি হবে। আর ডি কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন আসো, অ্যান্সার তো পেলে যে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হিসেবে হ্যাশ ও স্ল্যাক চক্র বা C4 চক্রে কাজ করতেছে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। এখন তাহলে কি পড়বো বলো তো? বাকি 3টা জিনিস আসলে কি? এখান থেকে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। বলো তো কি? C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। কথা বলতে পারছি? পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে, গত বছর এটা দিছে, তাহলে এবছর এটাও দিতে পারে যে C3 চক্র বা ক্যালভিন চক্রের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি? অবশ্যই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে এখানে, দেখছো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি? এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় দিছে হ্যাশ ও স্ল্যাক চক্রের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীত কি? যদি আসতো হ্যাশ ও স্ল্যাক চক্রের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ কি? এটা হচ্ছে সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কথা বোঝাইতে পারছি? তাহলে তুমি অ্যান্সার পারলে বাকির সাথে সাথে আরও 3টা কোশ্চেনের অ্যান্সার যাতে পারো, সেহেতু সেইভাবে তোমার সামনে উপস্থাপন করে দেওয়া হলো, যাতে তুমি সুন্দর করে বিশ্লেষণ করে অ্যান্সার করে আসতে পারো। আচ্ছা এরপরে আসো, আমরা চলো 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা একটু দেখে আসি। নিচের কোন কোষটি নিউক্লিয়াসবিহীন? আমি এই কথাও তোমাদেরকে বলেছিলাম ক্লাসে যে নিউক্লিয়াসবিহীন কি, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, প্রতি বছর কোশ্চেন হয়। সেই জায়গা থেকে নিউক্লিয়াসবিহীন এটা কোনটা হইতে পারে? চলো আমরা একটু দেখি। প্রথম অপশন আছে সিগনল, তারপর আসে প্যারেনকাইমা, তারপর আছে কোলেনকাইমা, তারপর আছে ট্র্যাকিড। তোমাদেরকে বলেছিলাম যে নিউক্লিয়াস থাকবে না কিসে কিসে, দেখো যেমন আরবিসিতে নিউক্লিয়াস থাকে না বলেছি, আমাদের ক্ষেত্রে কি আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, আমাদের ক্ষেত্রে প্লাটিলেটে নিউক্লিয়াস থাকে না,
আমাদের ক্ষেত্রে কি প্লাটিলেটেও নিউক্লিয়াস থাকবে না। এবং উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত সিবনলে কি থাকবে না, সিবনল প্লাস সঙ্গী কোষ, এইগুলোতে কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। প্রশ্ন করতে পারো অনেকেই এখনো পর্যন্ত এটাও নাই জানতে পারো আসলে সিবনল কি ভাইয়া। তাহলে আমি একটু তোমাদেরকে জানাই, তোমরা পড়ে থাকবা জাইলেম আর ফ্লোয়েম। কি পড়বা বলো তো, জাইলেম এবং ফ্লোয়েম। এই পয়েন্ট আই থিঙ্ক সবাই শুনছো, জাইলেম এবং ফ্লোয়েম, যেটা উদ্ভিদের পরিবহন কলা হিসেবে কাজ করে। এই জাইলেম আর ফ্লোয়েমের 4টা করে পয়েন্ট আছে। কয়টা করে পয়েন্ট বলো তো, 4টা করে শ্রেণীবিভাগ আছে। জাইলেমের প্রথম উপাদানের নাম ছিল ট্রাকিড, নাম কি ছিল, ট্রাকিড। তারপরে ছিল ভেসেল, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবার আর একটা কি, জাইলেম প্যারেনকাইমা। এই জায়গা থেকে আবার বলি, চলো যাই আমরা ফ্লোয়েমে। ফ্লোয়েমের প্রথম পয়েন্টের নামই ছিল সিবনল। তারপর কি ছিল বলতো, সঙ্গী কোষ, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। কয়টা পয়েন্ট বলো তো, 4টা করে পয়েন্ট। অনেকেই সিবনল সম্পর্কে জানো না, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। তাহলে এখন বুঝতে পারছো আসলে সিবনল কি, ফ্লোয়েমের একটা পার্ট, যেখানে কি থাকবে না, সাধারণত কখনোই কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিই, মনে রাখো এই ভেসেলের ক্ষেত্রে এমন একটা পয়েন্ট, এদের ক্ষেত্রে কখনো প্রোটোপ্লাজম থাকে না। পরীক্ষা এটা আসতে পারে, ভেসেলে কি থাকে না, প্রোটোপ্লাজম থাকে না। ওকে, পরীক্ষায় যদি কখনো দেয় ট্রাকিড কার অংশ, তুমি ডাইরেক্টলি অ্যান্সার করতে পারো, এই যে ট্রাকিড কোথায়, জাইলেমের অংশ। যদি বলে কোলেনকাইমা কার অংশ, মনে রাখো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, এগুলো এক একটা হচ্ছে স্থায়ী টিস্যুর অংশ। কার অংশ, স্থায়ী টিস্যু। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, এগুলো ডাইরেক্টলি কার অংশ, স্থায়ী টিস্যুর অংশ, স্থায়ী টিস্যু। যদি বলে ডাইরেক্টলি ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, তাহলে তুমি বুঝতে পারতেছো ফ্লোয়েমের অংশ। যদি বলে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, তার মানে কি জাইলেমের অংশ। কিন্তু এখান থেকে একটা ট্রিকলি একটা কোশ্চেন দিয়ে যেতে পারে, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এটা কোন টিস্যু দিয়ে তৈরি হয়েছে। আমি একটু আগে বলেছি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা এগুলো কিন্তু স্থায়ী টিস্যুর অংশ। তোমরা দেখে থাকবা যে কিছুদিন আগে বিউপি কোশ্চেন আসছে, বিউপি থেকে কিন্তু এমন ট্রিকলি কোশ্চেনই তোমাদেরকে তুলে ধরছিল। তোমাদের এই বছরে এইভাবে কোশ্চেনগুলো তুলে দেওয়া হয়েছে। সো তোমাকে আগে ডিপলি জানতে হবে, ডিপলি জেনেই তোমাকে অ্যান্সার করতে হবে, না হলে অ্যান্সার করতে পারবে না। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার, সুন্দর করে নোট করে রাখবা, প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে নোট করে রাখার ট্রাই করবা, তাহলে তোমাদের পরীক্ষার আগের দিন কিন্তু এটা দারুণভাবে তোমাদের জন্য কাজে দিবে। আচ্ছা, এবার আসো আমরা তারপরে আজকের 5 নম্বর কোশ্চেনটা সলভ করি। নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি? এই কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হলে কি করতে হবে বলো তো, আগে তোমাকে জানতে হবে আসলে কি বলো তো, আগে জানতে হবে নিউক্লিক অ্যাসিড আসলে কি, এটা আগে জানতে হবে। নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কি? আচ্ছা চলো নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানি। নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়তে গেলে তোমরা মাথায় এতটুকুই আসে যে নিউক্লিক অ্যাসিড মানেই হচ্ছে কি বলতো, ডিএনএ এবং আরএনএ। তোমরা কি জানো নিউক্লিক অ্যাসিড মানে কি, ডিএনএ প্লাস আরএনএ। আচ্ছা আজকে শোনো, নিউক্লিক অ্যাসিড হতে গেলে তোমাকে বেশ কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা কি, নিউক্লিক অ্যাসিড মানে অবশ্যই সেখানে নাইট্রোজেন বেস সুগার থাকবে। কি থাকবে বলো তো, নাইট্রোজেন বেস সুগার থাকবে। ওকে, সেটা হতে পারে 5 কার্বন বিশিষ্ট শর্করা, হতে পারে 4 কার্বন বিশিষ্ট শর্করা, কিন্তু অবশ্যই কি থাকতে হবে, নাইট্রোজেন বেস সুগার তোমাকে থাকতেই হবে। ওকে, আচ্ছা এবার আসো, নিউক্লিক অ্যাসিড তো পড়লাম যে নাইট্রোজেন বেস সুগার হচ্ছে এদের ক্ষেত্রে অন্যতম একটা জিনিস। এই নিউক্লিক অ্যাসিডের উপর ডিপেন্ড করে এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, এদের একক আবার 2 ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে নিউক্লিওসাইড, একটার নাম কি বলতো, নিউক্লিওসাইড, আরেকটার নাম নিউক্লিওটাইড, আরেকটার নাম কি বললাম আমরা, নিউক্লিওটাইড। এখন কোনটা পুনরাবৃত্ত একক হতে পারে? পুনরাবৃত্ত একক মানে কি জানো, মানে যেটা অবশ্যই কি 2টা মিনিং আছে এখানে। অবশ্যই পুনরায় এখান থেকে নতুন কোনো কিছু তৈরি হতে পারে, আর পুনরাবৃত্ত মানে কি একেবারে লাস্ট উপাদান, মানে জিস্ট উপাদান হিসেবে কি কাজ করতেছে এখানে। আসো এখানে বলি নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, আমি তোমাদেরকে সবসময় কিছু ট্রিকলি উপায় শেখাই, এখানেও শেখাবো। তুমি অবশ্যই সাইট মানে কি পড়ছো বলো তো, বায়োলজিতে তোমাদেরকে বলেছিলাম সাইট মানে কি, সাইট মানে হচ্ছে যেখানেই সাইট পাবা, সাইট মানে কি একটা কোষ,
অর্থাৎ এখানে কিন্তু কোষ থেকে কিন্তু বায়োলজি কোষেরই কিন্তু লাস্ট উপাদান না, কোষ থেকে টিস্যু, অঙ্গ, তন্ত্র সব কিছু তৈরি হয়েছে। বাট টাইট, টাইট মানে কি, কোনো কিছুকে তুমি যখন লাস্ট উপাদানে যাও তখন কি একেবারে টাইট করে বেঁধে নাও, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে মনে রাখবা যে এখনো পেন্টোজ সুগার, কি বললাম, এখনো পেন্টোজ সুগার এর সাথে যখন সুন্দর করে তোমার আর একটা উপাদান যুক্ত হবে, এখনো নাইট্রোজেন বেজ যুক্ত হয়েছে, তখন এটার নাম কি বললাম, নিউক্লিওসাইড। বাট নিউক্লিওটাইড কি, যখন মনে রাখবা একেবারে লাস্ট উপাদান হিসেবে এখানে এখনো ফসফরিক অ্যাসিড যুক্ত হবে, অর্থাৎ ফসফেট মূলক যুক্ত হবে। ফসফেট মূলক মানে এখানে বোঝায় ডাইরেক্টলি কি, ফসফরিক অ্যাসিড, H3PO4। ওকে, তাহলে নিউক্লিওটাইড কি, অবশ্যই জিস্ট উপাদান হিসেবে পুনরাবৃত্ত একক হিসেবে কাজ করবে নিউক্লিওটাইড, কারণ এখানে নাইট্রোজেন বেস সুগার, তারপর এখানে অবশ্যই নাইট্রোজেন বেস সুগার এবং অবশ্যই কি আছে বলতো, অবশ্যই ফসফরিক অ্যাসিড যুক্ত আছে। নিউক্লিওসাইডে কিন্তু ফসফরিক অ্যাসিড যুক্ত নাই। যখন ফসফরিক অ্যাসিড যুক্ত হবে তখন এটাকে একেবারে পরিপূর্ণ উপাদান হিসেবে আমরা বুঝতে পারবো। তাহলে আমি অবশ্যই বলতে পারি পুনরাবৃত্ত একক হিসেবে কোনটা কাজ করবে, নিউক্লিওটাইড কোথায় আছে সেটা খুঁজে বের করো, এই যে নিউক্লিওটাইড। এখন যদি তোমরা একটু বলো যে ভাইয়া আমি মানলাম অবশ্যই অ্যান্সার নিউক্লিওটাইড, আমাদেরকে একটু বলেন পেপটাইড বন্ড কি। অলরেডি কিন্তু আমি নাইট্রোজেন বেস সুগার নিয়ে কথা বলছি, নিউক্লিওসাইড নিয়েও কথা বলছি, আসলে পেপটাইড বন্ডটা কি এটাও আমাদেরকে একটু জানিয়ে দেন। পেপটাইড বন্ড কোথায় পাবা, তোমরা জানো প্রোটিন সম্পর্কে তোমরা পড়ছো, প্রোটিন, এই প্রোটিন হচ্ছে একটা জটিল খাদ্য। প্রোটিনকে যখন ভাঙা হয়, আচ্ছা ওয়েট আমি একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে আমি তোমাদেরকে একটু মিডিলে দেখাই। আচ্ছা, প্রোটিনকে যখন ভাঙা হচ্ছে, ওয়েট জাস্ট 30 সেকেন্ড। যখন আমরা প্রোটিনকে ভাঙতেছি একটু দেখো, প্রোটিন একটা জটিল খাদ্য, প্রোটিনকে যখন ভাঙা হয়, প্রোটিনকে ভাঙলে সরল খাদ্য হিসেবে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। কি পাই বলো তো, অ্যামাইনো অ্যাসিড। এখন একটা তো অ্যামাইনো অ্যাসিড পাবো না, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে হবে, একটা বন্ডের মাধ্যমে যুক্ত হবে, তখন সেখানে কি তৈরি হবে, অবশ্যই প্রোটিন তৈরি হবে। এখন একটু বোর্ডের দিকে খেয়াল করো, ধরলাম এই একটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বলেছে বন্ড তৈরি করতে হবে। বন্ড তৈরি করতে গেলে তো একটা বন্ধন লাগবে, তাই না, একটা বন্ড। তাহলে বন্ড তৈরি করতে গেলে এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ড আছে সেটার নাম কি, পেপটাইড বন্ড। কি বন্ড বলো তো, পেপটাইড বন্ড। যেহেতু দুইটার মধ্যে হয়েছে তাই আমরা তখন বলবো ডাইপেপটাইড। যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হবে তখন এটার নাম দিব কি বলতো, পলিপেপটাইড। রিমাইন্ডেড, পলিপেপটাইড চেন বা পলিপেপটাইড চেনের সিকলের, চেন মানে তো সিকল, পলিপেপটাইডের সিকলের মাধ্যমে একটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে হয় তখন একটা প্রোটিন তৈরি হয়। তাহলে পেপটাইড বন্ড সম্পর্কেও তোমরা জেনে গেলে পেপটাইড বন্ড মূলত কি, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ড আছে, অর্থাৎ প্রোটিনে যে বন্ড আছে ডাইরেক্টলি বলতে পারি সেটার নাম কি, পেপটাইড বন্ড। ডান। আচ্ছা, আরেকটু ফাস্ট। আচ্ছা ডান। আচ্ছা এবার আসো আমরা তাহলে চলে যাই, আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। 6 নম্বর কোশ্চেনে যখন যাব আমরা একটু দেখো, নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়। তোমরা রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে তোমাদেরকে বলেছি, মনে রাখবা প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইম মানে কি, একটা বলেছি রেস্ট্রিকশন এনজাইম মানে কি বলতো, অবশ্যই সেটা কি, একটা ব্যাকটেরিয়া, একটা কি বলতো, ব্যাকটেরিয়া। আচ্ছা তোমাদেরকে পড়িয়েছি বইতে ডাইরেক্টলি ছিল ইকো, RI, হাইড ট্রিপল আই, ব্যাম, HI, এগুলো কি একটা রেস্ট্রিকশন এনজাইম। যদি একটু বলে রাখি, ইকো মানে কি, ইশসেরিয়া কোলি, হাইড মানে কি, হ্যামোফিলিক ইনফ্লুয়েঞ্জা, ব্যাম মানে ব্যাসিলাস। ওকে, তাহলে তিনটাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে তিনটা ব্যাকটেরিয়া তোমাদের বইতে ডাইরেক্টলি দেওয়া আছে, এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, কোনো একটা ডিএনএকে কর্তন করার জন্য বা কাটার জন্য আমরা ইউজ করতেছি। তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই 9 বলছে যেহেতু, তাহলে হবে অবশ্যই PBr322। ওকে ডান। আচ্ছা এবার আসো এরপরের কোশ্চেনে যাই। আমরা পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। আচ্ছা পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে, আমি যদি একটু বলতে চাই, ভাস্কুলার বান্ডেলকে আমরা কি বলেছি বলতো, 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে, 3 ভাগে। একটা নাম হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিও, আর একটা হচ্ছে কি বলতো, কেন্দ্রিক, আর একটা কি, কেন্দ্রিক। এই জায়গা থেকে তোমাদেরকে পড়িয়েছিলাম, অরিওর ক্ষেত্রে ডাইরেক্টলি মনে রাখতে বলেছি, এটা হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূলে দেখা যায়। কোথায় দেখা যায়, পুষ্পক অর্থাৎ ফুলের মূলে দেখতে পারবা। পুষ্পক উদ্ভিদের মূলে কি দেখতে পারবো, অরিও ভাস্কুলার বান্ডেল। এই যে চলে আসো, অরিও ভাস্কুলার বান্ডেল কোথায় দেখতে পাচ্ছ, পুষ্পক উদ্ভিদের মূলে। যদি বলা হয় সংযুক্ত কাদের, সংযুক্তর ক্ষেত্রে মনে রাখো সাধারণত সংযুক্তর ক্ষেত্রে পাওয়া দ্বিবীজপত্রী
প্লাস একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখতে পারবা সংযুক্ত। সমপার্শ্ব কি? সমপার্শ্ব এর ভিতরে, কারণ সংযুক্তকে যখন ডিভাইডেড করা হয় তখন সমপার্শ্ব পাওয়া যায়, এটাও পাবা সাধারণত দ্বিবীজ বা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কেন্দ্রিক কোথায় দেখতে পারবা? কেন্দ্রিক দেখতে পারবা দুইটা পয়েন্টে, একটা হচ্ছে টেরিস এবং লাইকোপেডিয়াম, টেরিস ও লাইকোপেডিয়াম, আর একটা হচ্ছে ড্রাসেনা আর একটা ইয়োক্কা, ড্রাসেনা এবং কি বলতো ইয়োক্কা। ডান। আচ্ছা এবার আসো এরপরের কোশ্চেনে চলে যাই। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জনুতে কোন ধরনের ফিনোটাইপিক অনুপাত পাওয়া যাবে? এটা ট্রিকলি কোশ্চেন। তাহলে তোমাকে আগে জানতে হবে ফিনোটাইপিক অনুপাত কি। ফিনোটাইপিক মানে কি আমি তোমাদেরকে শেখাইছি। ফিনোটাইপিক এই পয়েন্ট দ্বারা ডাইরেক্টলি বুঝবা পি ফর ফিনোটাইপিক, পি ফর ফিজিওলজি, তার মানে কি বাইরের বৈশিষ্ট্য, অর্থাৎ দেহের বাইরের বৈশিষ্ট্যের অনুপাত চাইছে। যদি বলতো জিনোটাইপিক অনুপাত কি, জিন কোথায় থাকে? দেহের ভিতরে, অর্থাৎ দেহের ভিতরের অনুপাত। এই জায়গা থেকে পয়েন্ট আগে পড়ো, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে, এই কথাটা শুনে বুঝতেই পারতো দুই বা ততোধিক জোড়া মানে কি অনেকগুলোর মধ্যে মিলন হইলে, তোমাদেরকে পড়িয়েছি এটা হবে স্বাধীনভাবে মিলনের সূত্র। একটার সাথে মিলন ঘটলে কি বলেছি? তখন স্বাধীনভাবে মিলনের সূত্র না, দুই বা ততোধিকভাবে সাথে মিলন হইলে তখন কি বলছো? স্বাধীনভাবে মিলনের সূত্রের ক্ষেত্রে বলেছিলাম এইভাবে, যেহেতু অনেকগুলোর সাথে মিলন হচ্ছে অপশন টেস্ট করবা, ম্যাথে যেমন অপশন টেস্ট করো, অনেকগুলো পয়েন্ট একসাথে থাকবে। যেমন দেখো এই চারটার মধ্যে দেখো তো কোনটাতে অনেকগুলো পয়েন্ট আছে, এই যে 9:3:3:1, দেখছো? অপশন টেস্ট করে তুমি অ্যান্সার দিতে পারলে, শেষ। অর্থাৎ কি দুই বা ততোধিক মিলনও হয়েছে অনেকবার, পয়েন্ট হবে অনেক। 9:3:3:1, 9:7 মনে রাখো, এটা দ্বৈত প্রচ্ছন্ন, এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন। 13:3 হচ্ছে প্রোকট এপিস্টেসিস, এটা হচ্ছে কি বলতো? প্রোকট এপিস্টেসিস। শেষ। 8 নম্বরও তোমরা বুঝতে পারছো। এবার চলে যাও 9 নম্বর। কোথায় যাবা? 9 নম্বর। 9 নম্বরে গিয়ে দেখো নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী। এটা ডাইরেক্টলি মুখস্থ করতে হবে, কোনোভাবে উপায় নেই। এটা যেহেতু বৈজ্ঞানিক নাম, আমি তোমাদেরকে পড়িয়েছিও যে অবশ্যই 2টা পয়েন্ট পড়বা মলাস্কা পর্বের ক্ষেত্রে। মলাস্কা পর্বের ক্ষেত্রে বলেছিলাম 2টা পয়েন্ট পড়তে, একটা নাম হচ্ছে কি বলতো অক্টোপাস পড়তে বলেছিলাম, অক্টোপাস, আর একটা বলেছিলাম প্লাগ্লোবাসা। আসলে এই 2টা থেকেই আসবে। প্লাগ্লোবাসা কি অনেকেই জানো না হয়তো, প্লাগ্লোবাসা হচ্ছে শামুক, অর্থাৎ আপেল শামুক। এই 2টা থেকেই কোশ্চেন হবে। মলাস্কা পর্বের প্রাণী, এই যে দেখো খুঁজে বের করো অক্টোপাস কই আছে, এই যে অক্টোপাস। ক্লিয়ার? ডান। অস্ট্রেলিয়া ব্যাংক্রপ্টি, এটা তোমরা জানো একটা কৃমি। আচ্ছা অরেলিয়া অরিটা, এটা জানো তোমরা একটা জেলিফিশ, এটা তোমাদের বইতে নাই। ন্যান্থ্রা ভাইরান্স, এটা তোমাদের নাই, এটা একটা ভাইরাস জাতীয়, তোমাদের এটা বইতে নাই। অরেলিয়া অরিটা কি? জেলিফিশ। শেষ। আচ্ছা এবার আসো আমরা একটু 10 নম্বর, নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য বুঝো। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য হিউজ পড়াইছি তোমাদের ঘাসফড়িং যখন পড়াইছি। এক্ষেত্রে পড়তে হবে দেখো হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ না, কেন? কারণ আর্থ্রোপোডার হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 7 প্রকোষ্ঠ। ডায়াফ্রাম উপস্থিত, কখনোই না। ডায়াফ্রাম কাদের থাকবে বলতো? আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, তার ম্যামেলিয়ার ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? ম্যামেলিয়ার ক্ষেত্রে। শোষণতন্ত্রের অঙ্গ ট্রাকিয়া, ইয়েস, এইটা হবে অ্যান্সার। কেন বলতো? কারণ আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ঘাসফড়িং এতে ট্রাকিয়া থাকে এবং ট্রাকিয়াটা কখনো চুপসে যায় না ইন্টিমা নামক টিনিডিয়ার কারণে। অবশ্যই অ্যান্সার পেয়ে গেছি। প্যারাপেডিয়া চলনে সহায়তা করে, এটা হবে না। প্যারাপেডিয়া চলনে সহায়তা করে কাদের? মনে রাখো অ্যানেলিডার ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? অ্যানেলিডার ক্ষেত্রে। ডান। চলো এবার আসি 11 নম্বর কোশ্চেনে। কোথায় যাচ্ছি? 11 নম্বর। মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? তোমাদেরকে পড়িয়েছি মানবদেহের ক্ষুদ্রতম হাড় পড়তে গেলে কানের কথা মনে রাখবা, কর্ণাস্থিক, যেটাকে কানের অস্থিকে একসাথে কি বলা হয়? কানের অস্থিকে বলা হয় কর্ণাস্থিক। কি বলা হয়? কর্ণাস্থিক। কর্ণাস্থিক 3টা আছে, একটা নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, আর একটা নাম হচ্ছে স্টেপিস। মনে রাখো মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম হাড় এটা হচ্ছে স্টেপিস। কোনটা বলো তো? স্টেপিস। ডান। আচ্ছা এবার আসো 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে গিয়ে আমরা কি দেখতে পারি? 12 নিচের কোনটি আমিষ পরিপাকে সহায়তা করে না? আমিষ পরিপাকে সহায়তা করে না কোনটি? অলরেডি আজকের কোশ্চেন সলভ করতে করতে কিন্তু একটু আগে আমরা রেনিন নিয়ে কথা বলছি। কি নিয়ে বলছি বলো তো? রেনিন নিয়ে কথা অলরেডি বলে ফেলছি। তার মানে তুমি জানো যে এটা কি পরিপাক করে? আমিষ পরিপাক করে। ট্রিপসিনও কি করে? আমিষ পরিপাক করে। পেপসিন কি করে? আমিষ পরিপাক করে। আমি ডাইরেক্টলি তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়েছিলাম, সাধারণত কোনো শব্দ শেষে যদি ইন কথা পাও, কি ইন, তাহলে মনে রাখবা এটা হচ্ছে যেমন প্রোটিনের শেষে কি আছে বলো তো? ইন আছে। অর্থাৎ ইন কথা পাইলে মনে রাখবা এটাকে প্রোটিন পরিপাক অর্থাৎ আমিষ পরিপাক করে। তাহলে অ্যান্সার কোনটা হবে? লাইপেজ।
কোনটা হবে বলো তো? লাইপেজ। লাইপেজ আমিষ পরিপাক করবে না, এটা মূলত চর্বি বা লিপিড পরিপাক করবে বা স্নেহ পরিপাক করবে। শেষ। আচ্ছা, এবার আসো 13 নম্বর কোশ্চেনে চলে যাই। 13 নম্বর কোশ্চেনে কি দেখতে পারো? নিচের কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে? একটা পয়েন্টই মনে রাখতে বলেছি, হৃৎপিণ্ডের প্রাচীর মানে করোনারি। করোনারি কথা শুনলেই মনে রাখবা হৃৎপিণ্ডের প্রাচীরে সরবরাহ করবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই কোনটা? করোনারি। তারপর আমি একটু বলে দিই তোমাদেরকে কিছু বোঝার সুবিধার্থে আরও কিছু পয়েন্ট বলি। পালমোনারি, তুমি জানো পালমোনারি মানে কোথায় বলো তো? ফুসফুসে রক্ত সরবরাহ করবে। কোথায়? ফুসফুসে। করোনারি মানে কি? এই যে একটু আগে বললাম, এটা অবশ্যই দেহের প্রাচীরে বা যে কোনো প্রাচীরে রক্ত সরবরাহ করবে। সাবক্লাভিয়ান ধমনী, সাবক্লাভিয়ান ধমনী কোথায় পড়ছো? রুই মাছে, ঠিক আছে। সাবক্লাভিয়ান ধমনী এটা সাধারণত তোমার হচ্ছে ইলিয়াক, ইলিয়াক অর্থাৎ তোমার কোথায়? বৃহদন্ত্রে রক্ত নিয়ে যাবে। বৃক্ষীয়, বৃক্ষীয় না, এটা হবে বৃক্ষীয় অর্থাৎ কি কিডনিতে রক্ত সরবরাহ করবে। ডান। আচ্ছা, এবার আসো 14 নম্বরে যাই। 14 নম্বর বলছে কোন পর্বের প্রাণীতে মেসোগিলিয়া থাকে? এই কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমাকে আগে জানতে হবে মেসোগিলিয়া আসলে কি। এটা করার জন্য কি করতে হবে বলো তো? মেসোগিলিয়া কি জানতে হবে। তোমাদেরকে বলি, যদি ধরলাম এটা একটা অ্যাক্টোডার্ম, অর্থাৎ বাইরের কোষের নাম কি? বাইরের ত্বকের নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, ভিতরেরটার নাম হচ্ছে এন্ডোডার্ম। যারা দুই স্তরী প্রাণী তাদের ক্ষেত্রে সাধারণত কি বলতো? অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম থাকে, কিন্তু মাঝখানে মেসোডার্ম থাকে না। যেমন আমরা মানুষ, উন্নত প্রাণী, এদের ক্ষেত্রে কি আছে? অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এবং কি আছে? মেসোডার্ম আছে। কিন্তু যারা দ্বিস্তরী প্রাণী এদের ক্ষেত্রে কখনোই মেসোডার্ম দেখা যায় না। তাদের এই মেসোডার্মের পরিবর্তে দেখতে পারবা মেসোগিলিয়া। কি দেখতে পারবো বলো তো? মেসোগিলিয়া। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? যেমন তোমরা বইতে পড়ছো হাইড্রা, হাইড্রার ক্ষেত্রে কি আছে? মেসোগিলিয়া আছে। আচ্ছা, তাইলে এখন হাইড্রা কোন পর্বের প্রাণী একটু রিমাইন্ড করো তো? হাইড্রা অবশ্যই নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে এই যে নিডারিয়ার ক্ষেত্রে কি থাকবে? অবশ্যই মেসোগিলিয়া থাকে। গুড। তাহলে অ্যান্সারটা আর অন্য কোনো কিছু তো বলাই লাগবে না। অ্যানেলিডার বৈশিষ্ট্য, পরিফেরার বৈশিষ্ট্য, মলাস্কার বৈশিষ্ট্য এত কিছু না জেনেও শুধুমাত্র নিডারিয়া পড়লেই তোমার মাথায় এনাফ যে কি অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম মাঝখানে কি আছে? মেসোগিলিয়া আছে। ডান। চলো আমরা আজকে 15 নম্বর লাস্ট কোশ্চেন সলভ করি। রক্তের কোন গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত? এটা জানতে গেলে তোমাকে আগে রক্তের গ্রুপ নির্ণয় করা জানতে হবে। আমি ছোট্ট করে জাস্ট 30 সেকেন্ডের ভিতরে তোমাদেরকে একটু শিখিয়ে দিই। জাস্ট 30 সেকেন্ড। আসো, একটা আমরা শক করলাম। শকের ভিতরে আমরা একদিকে লিখতেছি যে রক্তের গ্রুপগুলা এ বি এবং লাস্ট কি বলতো? ও। আরেকটা কি আছে? লাস্ট ও। এখন একদিকে লিখবো আমরা অ্যান্টিজেন, একদিকে কি লিখবো? অ্যান্টিজেন, আরেকদিকে লিখবো কি? অ্যান্টিবডি। তোমরা মনে রেখো রক্তের গ্রুপ আবিষ্কার করা হয় অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে বলো তো? অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে। তাহলে তুমি এখন ডাইরেক্টলি বলতে পারো রক্তের গ্রুপ ধরো হয়েছে তোমার কি হয়েছে? রক্তের গ্রুপ এ, সেক্ষেত্রে অ্যান্টিজেন কি হবে? এ। কেন বলছি? কারণ অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে রক্তের গ্রুপ আবিষ্কার হচ্ছে। সেক্ষেত্রে অ্যান্টিবডি হবে অ্যান্টিজেন যা তার বিপরীত এবং অবশ্যই ছোট হাতের অক্ষরে, সেটার ক্ষেত্রে হবে কি বলতো? বি। ওকে, এবার আসো রক্তের গ্রুপ এসছে তোমার বি, তাহলে অ্যান্টিজেন কি হবে? বি। এক্ষেত্রে বলবো অ্যান্টিবডি কি হবে? এ, কারণ বলেছে তার বিপরীত এবং ছোট হাতের অক্ষর। রক্তের গ্রুপ যদি হয় এ বি, অ্যান্টিজেন থাকবে এ বি, অ্যান্টিবডি কোনো অ্যান্টিবডি থাকবে না। রক্তের গ্রুপ যদি ও হয় এক্ষেত্রে কোনো রকম অ্যান্টিজেন নাই, কারণ এখানে দেখো এ বির কোনো পয়েন্টও নাই, সেক্ষেত্রে অ্যান্টিবডি থাকবে এ কমা বি। কোশ্চেন এসেছিল রক্তের কোন গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত? দেখো তো কোন জায়গায় অ্যান্টিজেন অনুপস্থিতের ভিতরে? এই যে অ্যান্টিজেন অনুপস্থিত কোথায়? ওতে। তাহলে অ্যান্সার হবে কোনটা? ও। যদি বলা হয় অ্যান্টিজেন অনুপস্থিত, দুইটা অ্যান্টিজেনে অনুপস্থিত কোথায়? সেটা হচ্ছে এ বিতে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, একেবারে ক্লিয়ার করে দিলাম। প্রত্যেকটা 15টি কোশ্চেনই কিন্তু চমৎকার কোশ্চেন ছিল। তোমরা, আমি অল টাইম বলেছি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সবসময় বেসিক লেভেল থেকে কোশ্চেন দিয়ে থাকে। সো বেসিক থেকে দেখছো, যদি তোমার মধ্যে বেসিক না থাকে বা বায়োলজির যতটুকু ইম্পর্টেন্ট ধারণাগুলো তোমার মধ্যে না থাকে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। সো তোমাকে ভালোভাবে পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, আর এইভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।